আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বেসিক কম্পিউটারের সেকেন্ড পার্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা বিগত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, আশা করি অবশ্যই আপনারা বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদিও আগের পার্টে যে বিষয়গুলো দেখাইছি ওইগুলো যদি কারো কোনো যদি সন্দেহ থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ওই পার্টগুলো একবার দেখে ট্রাই করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইন্ডোজ মিনিমাইজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ। হ্যাঁ, এই বিষয়গুলো হয়তো আমরা খুব শীঘ্রই বা এগুলো আমরা দেখতেছি বা এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, বাট এগুলোর এক্সাক্ট যে নাম এগুলো সেগুলো হয়তো আমরা মাথায় রেখেছি, আমরা জানিও হয়তো, বাট তারপরও আমি একটু এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের ম্যাক্সিমাম উইন্ডোজকে মিনিমাইজ করার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে মাইনাস যে আইকনটা আছে, এই আইকনটার মাধ্যমে এখানে থেকে আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি ডান পাশে মিনিমাইজ নামে অপশনটা দেখা যাচ্ছে। তো কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ওপেন করা অবস্থায় আমি একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ওপেন করে রেখেছি। সো এইগুলো দেখেন, যখন আমি আমার যে প্রয়োজনীয়তা যে সফটওয়্যারগুলো কাজ আমার প্রয়োজন সেই সফটওয়্যারগুলোতে, যেমন এখানে একটা ওয়েব ব্রাউজার রাখছি বা এখানে একটা পাওয়ার অ্যাপ্লিকেশন সফটওয়্যার রাখছি, এগুলোকে মিনিমাইজ করছি, বাট এইটাকে আমরা ওপেন করে রেখেছি। আমরা যদি এখন মিনিমাইজ করে যদি আমাদের প্রয়োজনীয়তা যদি আমরা এখানে আমরা হচ্ছে গুগল মিটে কোনো একটা কোনো কিছু দেখার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে ওপেন করে দিচ্ছি। তো এটা মূলত আমরা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজের ক্লাসটা আমরা রেখেছিলাম বেসিক কম্পিউটারের মধ্যে। তো প্রথমত এটা হচ্ছে মিনিমাইজ, এরপরে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা যদি ম্যাক্সিমাইজ করি তাহলে এখানে ক্লিক করলেও সেটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, বা এখানে দেখেন ছোট বড় ক্ষেত্রেও আমরা কিন্তু রেস্টোর ডাউন নামে এই অপশনটা ক্লিক করলাম, করার পর এখানে যখন আবার আমি যদি ক্লিক করি তখন দেখেন ডান পাশে লেখা আসতেছে ম্যাক্সিমাইজ। সো রেস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজের বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা বার ক্লিক করলাম, করার পর এখান থেকে আবার রেস্টোর ডাউন করলাম। এরপরেও আমরা এই যে দেখেন যে ফ্রি হ্যান্ডেল আছে, এটা ধরে আমরা এটাকে ছোট বড় করে আমাদের পজিশন অনুযায়ী ছোট বড় করতে পারি, বা আমরা হচ্ছে আপাতত ম্যাক্সিমাইজ করে রাখলাম। এই হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। এই ফাইনালি এটা হচ্ছে ক্লোজ। ক্লোজের বিষয়টা কি? তো আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে চালু রাখা হচ্ছে, সাপোজ ধরেন নোটপ্যাডের যে বিষয়টা, আমি এখানে কিছু নোটস করে রেখেছি, আপাতত আমার কোনো কিছু কাজ করার দরকার নাই নোটপ্যাডে, তো আমি এটাকে ক্লোজ করে দিই। এটা আপাতত ক্লোজ ক্লিক করলে সেটা ক্লোজ হয়ে যাবে। তো বেসিক কম্পিউটারে এই ছোট পার্টগুলো নিয়ে আসলে বেসিক কম্পিউটারটা সাজানো হয়েছে বা আমাদের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, বাট এর মাঝখানে আমরা আরো কিছু বিষয় অ্যাডভান্স লেভেলে শিখব। প্রথমত মিনিমাইজ করার পর আমরা কিবোর্ড শর্টকাট থেকে দেখা গেছে যে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় হয়েছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছি বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, হঠাৎ করে কেউ চলে আসছে, বাট আপনি ধরেন দুইটা তিনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন করে রাখছেন, হতে পারে নোটপ্যাড থাকতে পারে, আমি নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি প্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বাট এই যতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন থাকুক না কেন, আমরা যদি সবগুলোকে একবারে, এমনও হতে পারে যে আমি এখানে কোনো একটা পাসওয়ার্ড লিখতেছি বা কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখতেছি, হয়তো পাশে থেকে কেউ হয়তো দেখে নিচ্ছে বা কোনো একটা সমস্যা হতে পারে। তো ইম্পর্টেন্ট বিষয় হঠাৎ করে আমি যদি সবগুলোকে একসাথে মিনিমাইজ করতে চাই, তাহলে আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডি একসাথে চেপে ধরছি উইন্ডোজ প্লাস ডি। সো উইন্ডোজ প্লাস ডি একসাথে চেপে ধরার সাথে সাথে আমার এই কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ওপেন করা ছিল তা খুব শীঘ্রই একেবারে মিনিমাইজ হয়ে গেছে। তো অল উইন্ডো মিনিমাইজ করার জন্য, মানে অর্থাৎ সবগুলো উইন্ডোজ বা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা কি করবো, কিবোর্ড কমান্ড থেকে উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে হবে আপাতত এতটুকু। তো আপনারা এই কিবোর্ড শর্টকাটটা অবশ্যই মাথায় লিখে রাখবেন যে সবগুলো উইন্ডোজ একেবারে মিনিমাইজ বা ক্লোজ করার জন্য, মিনিমাইজ করে রাখার জন্য উইন্ডোজ প্লাস ডি প্রেস করতে হয়। এরপরে হচ্ছে ম্যাক্সিমাইজ। আচ্ছা, ম্যাক্সিমাইজের বিষয়টা আমরা রেস্টোর ডাউন এটা খুব ভালোভাবে ক্লিয়ার করলাম। এর পাশাপাশি থাকলো হচ্ছে ক্লোজ। আচ্ছা, ক্লোজটাও আমরা বুঝে গেছি, বাট আমাদের কিছু বিষয় আমরা যখন ক্লাস নিচ্ছি, যে যখন লাইভ ক্লাস নিচ্ছি বা কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় দেখা গেছে যে আমাদের কম্পিউটার স্ক্রিনে ছোট করে দেখাচ্ছে, যে আমাদের স্ক্রিনটা আমরা মনে করতে চাচ্ছি যে এই কোণে আরেকটু বড় করে ক্যাপকাট লেখা আছে, এটা একটু বড় করে দেখাতে চাই। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আরো একটা কিবোর্ড শর্টকাট কি শিখবো, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস টিপে ধরে দেখেন, এটাকে একটু বড় করেন এবং আপনি দেখেন একটু নিয়ে যান, আস্তে আস্তে একটু প্লাস করেন, করার পরে যে এখানে নিয়ে যান এটা সরান, তাহলে আপনি দেখতে পাবেন যে এটাকে কম্পিউটারের অর্থাৎ যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গাতে আপনি যদি একটু জুম ইন করে দেখাতে চান, সো এই ক্ষেত্রে উইন্ডোজ প্লাস মাইনাসকে ক্লিক করে আবার মাইনাস ক্লিক করেন, তো আপনি কিবোর্ড থেকেও যদি মাইনাস ক্লিক করতে থাকেন তাহলে এটা 100% পর্যন্ত ছোট হবে। এছাড়াও আপনি যদি একটু বড় করতে চান তাহলে সেটা 100% এর বেশি জুম ইন হবে। কিভাবে? সেটা কিবোর্ড শর্টকাট উইন্ডোজ প্লাস চেপে ধরে। সো এইভাবে আমরা আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গাতে বা ছোট কোনো জায়গাতে আমরা যদি কম্পিউটারটাকে জুম ইন করে দেখাতে চাই, সো দেখেন এই যে ম্যাচটাকে আমি যদি জুম ইন করে দেখাতে চাই, তাহলে এইভাবে আমরা উইন্ডোজ প্লাস চেপে আমরা এটাকে দেখাতে পারি। তো ফাইনালি আমাদের 100%ই থাকে, তো আমরা এই 100% রেখে দিলাম। তো আমরা এটা দুইটা বিষয় শিখলাম, কিভাবে আমরা শর্টকাট যে কোনো ধরনের উইন্ডোজকে আমরা মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে হয় কিভাবে, রেস্টোর ডাউন করতে হয় কিভাবে, এর পাশাপাশি আমরা কোনো একটা কম্পিউটার স্ক্রিনের যে কোনো জায়গাটাকে জুম ইন করে বা জুম আউট করে কিভাবে দেখাতে হয় সেটার শর্টকাট। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী পার্টে আমরা প্রথমত দেখবো হচ্ছে ফোল্ডার ক্রিয়েশন। যেটা বেসিক কম্পিউটার নলেজ, হয়তো ফোল্ডার ক্রিয়েশনটা আমরা কিভাবে শিখবো, তারপরে একটা ফোল্ডারকে কিভাবে রিনেম করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এরপরে ফাইল ওপেন এবং সেভ এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। চলেন আপাতত এই কয়েকটা বিষয় দেখাই। তো দেখেন, ফোল্ডার ক্রিয়েটের বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর অনেক ধরনের ফোল্ডারগুলো ক্রিয়েট করতে হবে, বিশেষ করে অনেকগুলো ফোল্ডার, বিশেষ করে আমরা দেখি আমি সফটওয়্যার ড্রাইভের মধ্যে দেখেন প্রচুর অনেক ধরনের ফোল্ডারগুলো ক্রিয়েট করে ফেলছি আর কি। এছাড়াও আমাদের আরো অন্যান্য ড্রাইভগুলো যেখানে আছে সেগুলোতে আমরা অনেক ধরনের পার্ট বাই স্টেপ বাই, এটা দেখেন এই ফোল্ডার ক্রিয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি ফোল্ডারটাকে যদি সুন্দর করে সাজাতে পারেন, তাহলে আপনি ওই ফোল্ডারের মধ্যে কি কাজগুলো করে রেখেছেন এটা খুব দ্রুত খুঁজে বের করতে সহায়তা করে থাকে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জন্য আমরা ফোল্ডার ক্রিয়েশনটা
ভালোভাবে করতে হবে বা ফোল্ডারের নেমটা ঠিকঠাক মতো দিতে হবে এবং এমনভাবে নাম দিতে হবে যেটা রিলেভেন্ট হয়, যে এই কাজের সাথে যে আপনি কি কাজ করেছেন তার সাথে যেটা রিলেভেন্ট হয়। তো এখানে দেখেন আমরা ফোল্ডার ক্রিয়েশনের বিষয়টা হচ্ছে প্রথমত কিবোর্ড না মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর যে নিউ যে অপশনটা আছে সেটা ক্লিক করবো। নিউতে অপশনে দেখেন উপরে দেখেন ফোল্ডার নাম যে অপশনটা আছে সেটা ক্লিক করবো। তাহলে আমরা ঠিক একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েশন। তো এখানে যখন গ্রিন ড্র্যাগ করে পুরোটা গ্রিন হয়ে আছে, তো এই অবস্থা থাকায় আমি এই ফোল্ডারটার নাম দিতে পারি। তো ধরেন আমি এই ফোল্ডারটার নাম দিতে চাচ্ছি যে আমার নামে সজীব, আমি সজীব নামটা ইউজ করবো। সো দিয়ে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আমার নামে এখানে একটা সজীব নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আমরা একটা ফোল্ডারকে ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা কিবোর্ড শর্টকাট কি এর মাধ্যমেও কিন্তু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো এই ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো Ctrl+Shift+N, Ctrl+Shift+N এই তিনটা বাটন একসাথে ক্লিক করলে দেখা যাচ্ছে Ctrl+Shift+N, সরি। তো ঠিক আছে, দেখেন আমরা আবার Ctrl+Shift+N একসাথে প্রেস করলাম, বাট এটার কাজ না করে একটু প্রেস করে নিলাম। নেওয়ার পর Ctrl+Shift+N প্রেস করলাম, দেখেন ঠিক আবার এই কিবোর্ড শর্টকাট কি এর মাধ্যমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারলাম। তো এই ক্ষেত্রে আমরা রিনেমটা করে নিতে পারি, নেমটা লিখতে পারি যে এই ফোল্ডারটার নেম কি, আমি ওয়ার্ক কোন একটা কাজের জন্য করবো সেটা লিখলাম। লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যদি মনে করি যে এই ফোল্ডারটাকে সজীব নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার ভেতরে আমরা ওয়ার্ক নামে এই ফোল্ডারটা রেখে দিই। সো আমরা এটাকে ড্র্যাগ করে ধরে এইভাবে সজীব নামে এই ফোল্ডারটার ভেতরে ফেলে দেবো। দিলেই সে ড্র্যাগ করলে এবার সজীবের ভিতরে ওয়ার্ক নামে এই ফোল্ডারটা ঢুকে গেছে। সো আমরা চলেন আমরা এটা দেখতে পাবো, হ্যাঁ এই যে ওয়ার্ক নামে ফোল্ডারটা চলে আসছে। সো এখন দেখেন কোন একটা কারণ দেখা গেছে যে এই ওয়ার্কের বিষয়টা, সো আমাদের এখানে ওয়ার্ক যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি এটা দেখতে ঠিক খুব একটা ভালো লাগতেছে। তো আমরা এটা করব, এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, যেমন লিস্ট আকারে আছে আর লার্জ আইকন, সো ইমেজ আকারে দেখান। সো আমরা এটা আমার কাছে বেশি মনে হয় ইমেজ আকারে এটা দেখান। তো এইখান থেকে আপনারা হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা কি করব, উইন্ডোজ প্লাস চেপে ধরে আমরা কি করব এই জায়গাগুলো দেখার চেষ্টা করব। সো এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমরা এই যে দেখাই 100% থাকলো। তারপর আমি যখন এই আইকনটা ক্লিক করব ঠিক ওয়ার্ক ডিফল্টটা এরকম থাকবে আর কি। সো এটা কমপ্লিট ফিল হয় বা এটা দেখতে ভালো লাগে। এই বিষয়টা দেখা গেছে যে আমি ওয়ার্কের জায়গাতে ওয়ার্কিং লিখতে হবে, ওয়ার্কিং ফোল্ডার এরকম একটা বিষয়। সো এখানে একটা ভুল হয়েছে, বাট এটাকে রিনেম করতে হবে। সো এর জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর কিন্তু খেয়াল রাখতে হবে, দেখেন আমি যদি এখানে মাউসের কার্সারটা না রেখে যদি বাইরে কোথাও বা দূরে কোথাও রেখে রাইট বাটন ক্লিক করি তাহলে অপশনগুলো অনেক সময় আসে না বা সমস্যা হয়। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কার্সারও রাখতে হবে প্লাস রাইট বাটন ক্লিক করতে হবে। রেখে আমরা এখান থেকে রিনেম নামে যে অপশনটা আছে সেখানে যে আমরা রিনেম করে দিয়ে ওয়ার্কিং লিখবো, ওয়ার্কিং লেখার পর আমরা ইন্টারফেস করবো। সো কোনো একটা ফাইল, প্রথমত আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, এরপরে ফাইলটাকে কিভাবে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল মুভ করতে হয় সেই বিষয়টা দেখালাম। এরপরে ওই ফাইলটার ভেতরে কোনো একটা ফোল্ডারের নেম আনফরচুনেটলি দেখা গেছে ভুল হয়েছে, সেটা কিভাবে আবার রিনেমের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে। সো এই বিষয়গুলো বেসিক কম্পিউটারের পার্টের মধ্যে থাকে, যে ফাইল ক্রিয়েশন কি, তারপর ফাইলের নেম চেঞ্জ করতে হয়, রিনেম করতে হয়, এগুলো বিষয়। সো এইগুলো বিষয়গুলো আমরা দেখালাম। এরপর দেখেন ডিলিট। সো ডিলিট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, প্রথমত আমরা ম্যানুয়ালি ডিলিট করে দেখাবো। যে কোনো একটা ফোল্ডারকে ডিলিট করতে হলে আমরা প্রথমত কার্সর রেখে ঠিক একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ডিলিট নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি কিবোর্ড শর্টকাট ইউজ করেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিবোর্ডের কিছু বেসিক নলেজ বা শর্টকাট ইউজ করে যত দ্রুত কাজ করে আউটপুট জেনারেট করা। হ্যাঁ, এটা তো আমরা ম্যানুয়ালি ক্লিক করবো, আবার নিচে নিয়ে আসবো, এতটুকু আসতে যদি কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমরা এই ফোল্ডারটা এই যে ডিলিটের অপশন আসবে। এরপর বলছে যে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। দেখেন প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ফোল্ডারকে ডিলিট করি, বিশেষ করে এখানে যে ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা ডিলিট করলে রিসাইকেল বিন নামে একটা অপশন আছে কম্পিউটারে, সেই রিসাইকেল বিনে জমা হয়। এই তো দেখেন আমি যে ফোল্ডারগুলো ক্রিয়েট করছিলাম, যেগুলো ডিলিট করছি, এই রিসাইকেল বিনে জমা হয়। বাট যখন আপনি সজীব নামে এই ফোল্ডারটা যখন ঢুকলাম, ওয়ার্কিং নামে এই ফোল্ডারটাকে যখন আমি শিফট প্লাস হচ্ছে ডিলিট প্রেস করছি, তখন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। তো এটাতে যদি আমি ইউজ করে দিই তাহলে সে কি করবে, যে রিসাইকেল বিন থেকেও একেবারে ডিলিট করে দিবে। বাট আমাদের গুড প্র্যাকটিস হবে যে আমরা পার্মানেন্টলি ডিলিট করার ক্ষেত্রে যদি এরকম কোনো কাজ থাকে যে আমরা করবো যে পার্মানেন্টলি ডিলিট করবো, তাহলে আমরা এখান থেকে এইভাবে শিফট প্লাস ডিলিট প্রেস করে পার্মানেন্ট আমরা ডিলিট করে দিতে পারি। কিন্তু আমরা এই কাজটা করবো না। আমরা প্রথমত দেখা গেছে অনেক সময় এরকম হয় যে কাজ করার ক্ষেত্রে কিছু ফোল্ডারে কিছু বিষয়গুলো ইম্পর্টেন্ট আবার প্রয়োজন হয়, বা কোনো একটা বাইরে এসে বলবো যে আমার ওই ফোল্ডার থেকে তুমি ওই কাজটা আবার একটু করে দাও, একটু চেঞ্জ করে দাও। তো ওইটা রিসাইকেলে থাকে। তো এই জন্য আমরা নর্মালি ডিলিট করবো, রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখানে ডিলিট নামে অপশনটা ক্লিক করলাম। তো এটা ডিলিট হয়ে গেছে, এখানে দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে। তো এখানে এর ভিতরে কোনো ফোল্ডার নাই। বাট দেখেন আমি রিফ্রেশ করলাম, করার পর এই যে রিসাইকেল বিন এখানে ক্লিক করলাম। দেখেন তো রিসাইকেল বিনটা হচ্ছে যে অবশিষ্ট অংশ, কম্পিউটারের কিছু পার্ট যেগুলো অবশিষ্ট অংশ সেটা হচ্ছে রিসাইকেল বিনে জমা হয়। তো এখানে দেখেন এই ওয়ার্কিং ফাইলটা দেখাচ্ছে, ওই যে ওয়ার্নিংটা দিছিল, তো এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমরা এই ফাইলগুলো আমাদের একদম ফাঁকা বা কোনো কিছু প্রয়োজন নাই, বা আমরা চাইলে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারবো, তো এই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিব। এই জন্য ড্র্যাগ করেও সিলেক্ট করা যায়, ড্র্যাগ করে অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে সবগুলোকে একসাথে ড্র্যাগ করা যায়, অথবা আপনি চাইলে Ctrl+A দিয়েও অল সিলেক্ট করে সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। নেওয়ার পর আমরা যেহেতু সবগুলো ফাইল একবারে ডিলিট করে দিব, তো এখানে কিবোর্ডে Ctrl+A দ্বারা অল সিলেক্ট করা যায়। এটা হয়তো আমরা আরেকটু যখন ওয়ার্ডের কাজ করবো সেখানে আমরা দেখবো যেগুলো অনেক ব্যবহার আছে, যে অল সিলেক্ট করতে হয় কিভাবে। সো Ctrl+A আপনাদের এতটুকু কিবোর্ড শর্টকাট কিটা মনে রাখেন, দেখে অল সিলেক্ট করতে হয়, তারপর রাইট বাটন ক্লিক করলাম, করার এখানে ডিলিট অপশনটাতে ক্লিক করলাম। ঠিক একই ওয়ার্নিং দিল যে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 3 আইটেম, যে আমি একদম পার্মানেন্টলি এটা ডিলিট করে দিতে যাচ্ছি। সো ইয়েস করলাম, তাহলে আমার পুরো এখান থেকে স্টোরেজ ফাঁকা থাকলো বা এখান থেকে জায়গা ফাঁকা করে রাখলাম। আমার ওই ফাইলটা
কেউ আর খুঁজে পেলো না, বা কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় কাজ করে আমরা ওখানে যদি রিসাইকেল বিনে যদি রেখে দিই তাহলে যে কি হয়েছে সেই বিষয়টা দেখতে পাবে। জি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই পার্টগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং পার্মানেন্টলি সেটা ডিলিট করতে হয় এবং সেগুলো কিভাবে রিনেম করতে হয়, এরপরে চলে আমরা আরো কিছু বিষয়গুলো শেখাবো। সো দেখেন, যখন আমরা কোনো একটা ফোল্ডারকে ডিলিট করে দিচ্ছি, সাপোজ আমি এই ফোল্ডারটাকে আমরা অলরেডি সিস্টেমে ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে ডিলিট জমা হচ্ছে। তো যখন বললাম যে এই ফোল্ডারগুলো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবো, বা আমাদের কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে ওর ভিতরে যে ফাইলগুলো আছে তুমি এটাকে আবার একটু চেঞ্জ করে মডিফাই করে আমাকে একটু প্রিন্ট করে দাও আর কি। তো আমরা তখন কি করবো, এইটা থেকে আবার সেই ফাইলটাকে নিব। তো এটা নেওয়ার জন্য আমরা পার্মানেন্টলি ডিলিট করি না, আমরা কিছু সময় সেটাকে সংরক্ষণ করে রাখি রিসাইকেল বিনে। তো সে যদি প্রয়োজন হতে সে আবার যদি তার যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি। তো এর জন্য আমরা রিসাইকেল বিনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি যখনই দেখেন রাইট বাটন ক্লিক করে রেস্টোর নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম, কিংবা রাইট বাটন না ক্লিক করে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার সামনে রেস্টোর নামে অপশনটা আসবে। দেখেন রেস্টোর। সো এখান থেকে রেস্টোর যদি আমি ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে এই ফাইলটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ ডেস্কটপে যে ফাইলটা ছিল আমাদের ডিফল্ট যে ক্রিয়েট করা ছিল এটা আমি ডিলিট করছিলাম, এটা আবার পূর্বের অবস্থায় চলে আসছে, এখান থেকে চলে গেছে। তো এইভাবে আমরা রিসাইকেল বিনের এটা একটা ভালো বেনিফিট বলতে পারি যে কোনো একটা ফাইল যখন আমরা ডিলিট করে ফেলি সেই ফাইলটাকে আমরা আবার রিসাইকেল বিন থেকে নিয়ে এসে কাজ করতে পারি। তো এই বিষয়টা আসলে ক্লিয়ার আছে। তো নেক্সট যে বিষয়টা একটু আছে আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। আচ্ছা, ফাইল ওপেন এন্ড সেভ। আচ্ছা, সেভ ফাইল ওপেন এগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো। সো এটা করার আগে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথমত আমরা ফাইল ওপেন করতে হবে। আচ্ছা, ফাইল কি ধরনের ফাইল হতে পারে? আচ্ছা, এর জন্য ফাইল হতে পারে বিভিন্ন ধরনের। প্রথমত আমরা একটা ডকুমেন্ট ফাইলের জন্য বা ডক্স ফাইলের জন্য আমরা নোটপ্যাডটাকে ওপেন করে দিচ্ছি। সো নোটপ্যাডটাকে ওপেন করে দিলাম। আচ্ছা, এটা আপনাদের কম্পিউটারে সবার ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে, নোটপ্যাডটা থাকে। আপনারা যদি লিখে এখানে সার্চ বার, যদি আমরা এই সার্চ বার নিয়ে কিছু কথা বলবো, তো সার্চ বারে যদি আপনারা লিখে যে নোটপ্যাড, সো নোটপ্যাড লেখার পর যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর এটা একটা বিষয়। তো প্রথমত কোনো কিছু লিখে জানামাতা মানে আজকের ক্লাস লিখলাম আপাতত। লিখে আমি যদি এই যে ফাইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখেন, শুরু করলাম ফাইল নামে যে অপশনটা, এইখানে এসে ফাইল থেকে যদি আপনি সেভ নামে অপশনটা ক্লিক করেন, সেভ করলাম। আচ্ছা, প্রথমত আমি কোনো একটা ফাইলকে অর্থাৎ কোনো একটা ফাইলকে কিভাবে ওপেন করলাম, বিশেষ করে নোটপ্যাডটাকে ওপেন করছি, করে ফাইল থেকে তাদেরকে আমরা কিভাবে সেভ করবো সেই বিষয়টা দেখাচ্ছে। তো সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অপশনটা ক্লিক করলাম, করার পর আমাকে দেখাচ্ছে যে তুমি এই বিষয়টা কোথায় সেভ করতে যাচ্ছ। তো এখানে দেখেন আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করছি। ডেস্কটপ সিলেক্ট করা অবস্থায় এখানে আমাদের ডেস্কটপের মধ্যে কি বিষয়গুলো, ডেস্কটপে কোথায় সিলেক্ট করতে যাচ্ছ বা ডেস্কটপে কোথায় তুমি সেভ করতে যাচ্ছ, তো সেই ফোল্ডারটাকে ক্লিক করতে হবে। আমি সঠিক নামে এই ফোল্ডারটাকে আমি এই ডকুমেন্ট ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, আজকের ক্লাস লিখে আমি সেভ করতে যাচ্ছি। তো আমি সিম্পলি আমার এই ফাইল নেমটা দিলাম, এক্সটেনটা এটাই থাকবে, এক্সটেনশনটা যেহেতু এটা ডকুমেন্ট ফাইল ডট টেক্সট, এগুলো এক্সটেনশন জি বিভিন্ন ধরনের এক্সটেনশন গুলো আছে। এখানে হয়তো ডট টেক্সট যেটা একটা টেক্সট ডকুমেন্ট, সো এখানে আরো কিছু ডকুমেন্টগুলো আপনারা এক্সটেনশনগুলো পাবেন। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা এক্সটেনশনগুলো নাম দেখবো আর কি। আজকের ক্লাস লিখে আমরা যদি সেভ করি তাহলে এই যে ফাইলটা, এই ফাইলটা সজীব নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার মধ্যে দেখেন আজকের ক্লাস ডট টেক্সট এই ফাইলটি ওপেন হয়ে গেল, বা এই ফাইলটা এর ভিতরে চলে আসছে। তো এইভাবে কোন একটা জায়গাতে কোন একটা বিশেষ করে ডেস্কটপে বা নোটস ফাইল, এইগুলো বিভিন্ন ধরনের ফাইলগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারলাম। আচ্ছা দেখেন, এর পাশাপাশি আমরা আরো কিছু যে ফাইলগুলো আছে যেমন এমএস ওয়ার্ড ফাইল, যেগুলো সেই ওয়ার্ড ফাইলের মধ্যে নিউ যে অপশনটা আছে এই অপশনটাতে থেকে দেখেন এখানে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি নেই, বিশেষ করে আপনাদেরকে খুব শীঘ্রই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আলোচনা করবো। তো এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এরপরে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট অ্যাক্সেস, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট বললাম, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এগুলো যে ফাইলগুলো আছে সেগুলো ফাইল আমরা ক্রিয়েট করব। নিউ থেকে প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম, করার পর অবশ্যই এই ফাইলটার একটা নাম দিতে হবে। সো আজকের ক্লাস থেকে আপাতত ফাইলটার নামটা লিখলাম, লিখার পর আমরা যদি এবার ইন্টারফেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা আজকের ডট ডক্স, এখানে দেখেন আরো একটা এক্সটেনশন ডকুমেন্ট ফাইলের ক্ষেত্রে, ডক্স ফাইলের ক্ষেত্রে আমাদের এক্সটেনশন নেম হচ্ছে ডট ডক্স, এটাকে মাথায় রাখবেন। এটা ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে ডট ডক্স, আর যে কোনো ধরনের টেক্সটের ক্ষেত্রে আমরা ডট টেক্সট, বিশেষ করে আমরা এখানে দেখছিলাম যে ডট টেক্সট, এই টেক্সট ফাইল আর কি। তো এই ফাইলগুলোকে এবার আমরা দেখলাম যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, একটা ফোল্ডারকে কিভাবে রিনেম করতে হয়, এবং ওই ফোল্ডারের ভিতরে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় বা একটা ডকুমেন্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। প্রথমত আমরা আরো বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আছে সেগুলো আমরা এই রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে আমরা বাকি যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করবো। সো এতটুকুই থাকলো। সো এটাকে আমরা যদি ট্র্যাক করে নিয়ে যে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখবো, যদি যে ফোল্ডার আছে সেটাকে ট্র্যাক করে ছেড়ে দিই। তারপর আমরা ডাবল ক্লিক করলাম, মাউসে ডাবল ক্লিক করলাম লেফট, কোনো একটা ফোল্ডার ক্লিক প্রবেশ করার জন্য অবশ্যই মাউসের কি লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা এই ফোল্ডারটা ঢুকতে পারবো। এই যে দেখেন আপনাদের সামনে আজকের ক্লাস ডট টেক্সট, আজকের ডট ডকুমেন্ট এই ফাইলটা। এবার আমরা এখানে যদি ডাবল ক্লিক করি মাউসের লেফট বাটন থেকে, তাহলে আমাদের সামনে এরকম ওয়ার্ড ডকুমেন্ট, এই যে এটাতে আমরা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফুল দেখেন ফাইল থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা টুলস এবং আইকনগুলোর সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা যে বেসিক কম্পিউটার শিখতেছেন সেটা নিয়ে আপনারা যত সহকারে টপিক করেন, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো।
আচ্ছা, এরপরে থাকলো হচ্ছে মাউসের লেফট বাটন, রাইট বাটন, হুইল বাটন এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারপর হুইল বাটন নিয়ে যে দেখেন লেফট বাটন, রাইট বাটন সম্পর্কে কোনো একটা ফাইলে যখন আমরা প্রবেশ করতেছি, বিশেষ করে সাপোজ আমি এই নিউ ফোল্ডার যখন প্রবেশ করতেছি তখন আমরা এখানে ডাবল ক্লিক করে প্রবেশ করতেছি, এটা একটা বিষয়। এছাড়াও আমরা যখন কোনো একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হচ্ছে তখন মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকেও আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি। এছাড়াও আমরা যদি আমাদের হুইল বাটনটা, বিশেষ করে আমরা হুইল বাটনটাকে স্ক্রল করার ক্ষেত্রে উপর থেকে নিচে, এই যে দেখেন স্ক্রল বার, যে স্ক্রল বারটার ক্ষেত্রে মাউসের হুইল বাটনটা ক্লিক করে আমরা স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচে নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো আমরা বিষয়গুলো এগুলো বেসিক নলেজ যখন আমরা কাজ করবো, কাজ করতে করতে আস্তে আস্তে আগায় যাবো, আমরা শিখতে পারবো। তো এতটুকু বিষয় আমরা ইনশিওর করলাম যে ঠিকঠাক মতো আমরা বুঝতে পেরেছি। এরপরে বিষয়টা থাকবে হচ্ছে কপি, কাট, পেস্ট অ্যান্ড ফোল্ডার রিনেম অ্যান্ড ইটস শর্টকাট। তো দেখেন প্রথমত আমরা ফোল্ডার রিনেমের বিষয়টা আমরা এটা শিখে ফেলছি, সেটা আমাদের প্রয়োজন হচ্ছে না। বাট আমরা কপি, কাট, পেস্ট এগুলো বিষয়গুলো একটু দেখবো। কপি, কাট, পেস্ট এগুলো কি বিষয় সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। চলে আমরা একটু কথা না পারি, আমরা সরাসরি চলে যাই স্ক্রিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি সবসময় আপনাদেরকে নোটপ্যাডটাকে ইউজ করছি আপাতত। এরপরে যখন আমরা ওয়ার্ড নিয়ে কাজ করবো তখন আমরা ওয়ার্ডে তখন নিয়ে যাবো আপনাদেরকে। তো আমরা কিছু লিখি যে বেসিক কম্পিউটার 2025 এটা লিখলাম। লিখার পর আমি এটাকে অল সিলেক্ট করার অলরেডি বলছিলাম কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করতে হবে, তাহলে অল সিলেক্ট হলো। তো আমি এটাকে একটু জুম ইন করে দিলাম। সো এটা আপনারা হয়তো আপনাদের স্ক্রিনে হয়তো ছোট থাকবে, এটা জুম ইন করা আপনারা হয়তো আপাতত পারবেন না, আপনারা যতটুকু আছে ততটুকু মধ্যে শিখবেন। আমি আপনাদের বোঝার বা স্ক্রিনে একটু দেখার সুবিধার্থে একটু জুম ইন করে দিলাম। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন যে বেসিক কম্পিউটার 2025 যেটা লিখছি, এই যে বিষয়টা, এইটাকে আমরা এবার কি শিখবো, আমরা এটা মাথায় রাখেন কপি, কাট, পেস্ট এটা কিভাবে করতে হয়। সো কপি, কাট, পেস্টের বিষয়টা হচ্ছে খুব শর্টকাট শিখিয়ে দেবো। কপি যেমন লিখলাম যে কপি করতে হয় কিভাবে। তো কপি করা হয় যে এমন কোনো বিষয় দুইটা পাবে, একটা হচ্ছে শর্টকাট ইউজ করে আর একটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। প্রথমত ড্র্যাগ করে আগে আমরা এতটুকু সিলেক্ট করবো, কতটুকু লেখা যে বেসিক বিষয়টা এতটুকু সিলেক্ট করবো। করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবো, করার পর দেখেন এখানে কপি নামে অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করলাম। তো প্রথমত কোনো কিছু কপি করার পর সেটাকে আবার কি করতে হবে, পেস্ট করতে হবে। তো কোথায় পেস্ট করতে চাচ্ছেন, ধরেন আপনি এখানে পেস্ট করতে চাচ্ছেন। তো এখানে কার্সর রেখে মাউসের কার্সর রেখে যে কার্সরটা পয়েন্টার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন, করার পর পেস্ট করে দেবেন। তো ওই লেখাটাই কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেল। তাহলে আমরা দুইটা অপশন শিখলাম, একটা কপি করে কিভাবে পেস্ট করা হয়। প্রথমত আমরা রাইট বাটন ক্লিক করে প্রথমত ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, কম্পিউটার লেখাটা সিলেক্ট করব, কম্পিউটার লেখাটা সিলেক্ট করে নিলাম, যতটুকু লেখা আমাদের কপি করতে হবে ততটুকু লেখা আমরা কপি করে নিলাম। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, করে নেওয়ার পর যেখানে পেস্ট করবো সেখানে এসে স্পেস দিয়ে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। সো এইটা হচ্ছে কি ম্যানুয়াল সিস্টেম। এরপরে আমরা কপি আর হচ্ছে পেস্টের শর্টকাট সেটা দেখব। তো শর্টকাট সেটা কি, কপির ক্ষেত্রে কন্ট্রোল প্লাস সি, কপি, আর হচ্ছে পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল সি আর কন্ট্রোল প্লাস ডি। এই দুটো বিষয় দেখেন। আগে প্রথমত ড্র্যাগ করে নিতে হবে, ধরেন আমি এটাকে আরেকটু পুরোটাকে কপি করতে যাচ্ছি। তো কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি একসাথে প্রেস করবেন, করার পর আমি এখান থেকে এসে কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করি, যেহেতু আমি এখানে যাচ্ছি এভাবে কপি আর হচ্ছে পেস্ট হয়ে গেল। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কাট। এই কাটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা বিষয় যে বেসিক কম্পিউটার, এখানে আমরা মনে করে লিখলাম যে পার্ট 1, ঠিক আছে। এখন ঠিক একই কথা এখানে, বাট আমাদের হেডিং ধরেন এটা আমাদের হেডিং, এখানে পার্ট, এরপরে থাকবে হচ্ছে সাব হেডিং বা হচ্ছে আদার কন্টেন্টস। আমি এটা ধরেন হেডিং রাখলাম, বাট এখানে এসে ক্লাস 1 এ কি শিখালাম বা পার্ট 1 এ কি শিখালাম সেই বিষয়টা এখানে লিখতে চাচ্ছি। তো এর জন্য এই লেখাটা আমার এখানে দরকার, বাট এখানে দরকার না। তো এর জন্য আমরা এখানে কাট করে নিয়েছি। তো কাট করে নিয়েছি শর্টকাট প্রথমে ম্যানুয়াল আমরা দেখে প্রথমে ড্র্যাগ করে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, কাট করার পর আমাদের দরকার কথা এখানে যে আমরা স্পেস দিলাম, এই একইভাবে কাট করে নিয়েছি পর পেস্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে পেস্ট চলে আসবে। তো ঠিক আমরা এই এত অবস্থা থাকার অবস্থায় আমরা চলে যাবো পূর্বের অবস্থায়, যে আমরা এবার শর্টকাটটা শিখবো কাট করা নিয়ে। তো এটা পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আন্ডু করতে হয়। তো আন্ডু করার জন্য আমরা কি করবো, আন্ডু করার জন্য আমাদের এই যে রাইট বাটন ক্লিক করে আন্ডু অপশনটা করে নিয়ে আসা যায়, আন্ডু করা যায়, এইভাবে ম্যানুয়ালি করতে পারি আন্ডু করা আন্ডু করে, বাট একবারে বেশি আন্ডু হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো যে আন্ডু করারও একটা কিবোর্ড শর্টকাট কি শিখবো। তো এই জন্য প্রথমত এই পার্ট 1টাকে আমরা একটু কাট করে আবার আগের অবস্থায় নিয়ে গেলাম। কিন্তু এটাকে যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাট করে আসতে চাই, সেক্ষেত্রে ট্র্যাক করে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর যতটুকু অংশ কাট করে আসবো সেই ততটুকু অংশটাকে সিলেক্ট করবো, করার পর কন্ট্রোল প্লাস এক্স আমরা একটু লিখে ফেলি, কন্ট্রোল প্লাস এক্স বাটন ক্লিক করতে হবে। তো এতটুকু চলে আমরা চেপে একটু দেখি, কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলাম, করার পর কাট করে নিয়ে যেখানে রাখবো সেখানে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল প্লাস ভি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের কাট, কপি, পেস্ট, কাট। এরপরে আন্ডু করাটা নতুন করে আমরা এখান থেকে আন্ডুটাও শিখে ফেলাম। আন্ডু করার ক্ষেত্রে কি করবো, কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। যেমন ধরেন কন্ট্রোল প্লাস জেড প্রেস করে দেখেন, দেখছেন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম। সো এই জন্য কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। তো দেখেন এই বেসিক নলেজের এই শর্টকাট কিগুলো অবশ্যই আপনাদেরকে প্রাকৃতিক কাজে মনে রাখার জন্য বেশি প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু আপনাদের মনে থাকা লাগবে, এগুলো কিন্তু আমরা কাজ করতে গেলে অনেক দরকার। তো এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম আবার একটা এক্সট্রা করে আন্ডুটাও শিখে ফেলছি। তো এখানে আমরা লিখে দিই যে আন্ডু। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে যে বিষয়গুলো দেখবো, যে ডেস্কটপ ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয় স্নিপিং টুলসের মাধ্যমে, অথবা হচ্ছে কিভাবে লাইট শুটটা ইনস্টল করে দেখাবো আপনাদেরকে, যে কোনো জায়গা থেকে যতটুকু অংশ স্ক্রিনশট নিতে হয় সেটা দেখাবো। এরপরে রান সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা কম্পিউটারকে খুব ফাস্ট কাজ করানো যায় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বা কিছু শর্টকাট নিয়মগুলো শিখিয়ে দেবো যাতে করে আপনাদের ক্যাশ ফাইল যেগুলো লোড হয়ে থাকে যেটা কম্পিউটারকে স্লো করে দেয় সেগুলো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এরপর থাকবে হচ্ছে সফটওয়্যার ডাউনলোড ইনস্টলেশন, যে একটু ধৈর্য সহকারে ট্রাই করুন, তাহলে আমরা এই স্টেপ বাই স্টেপ এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। যখন আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে যখন ধারণা আসবে তখন আপনারা অনায়াসেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে আপনারা
আপনারা আপনাদের প্রাথমিক জীবনের কাজকর্মগুলো চালিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই সম্পূর্ণ পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অন্যথায় সরাসরি কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রথমত আপনাদের কম্পিউটার স্ক্রিনে এই নিচের দিকে সার্চ নামে টাইপ হিয়ার টু সার্চ। তো কোনো অ্যাপস বা কন্ট্রোল প্যানেল বা সেটিংসের কোনো বিষয় নিয়ে যদি আপনাকে সার্চ করার প্রয়োজন পড়ে, বিশেষ করে তো আপনারা চাইলে এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন। ধরেন আমরা প্রথমে আপনাকে দেখাইছি যে নোটপ্যাড যদি লিখে যদি আমরা সার্চ করছিলাম প্রথমেই, তো আমার কম্পিউটার যদি নোটপ্যাড ইনস্টল করা থাকে তাহলে সে আমাকে এই নোটপ্যাডটা এখানে দেখাচ্ছে। শুধু তাই নয়, সার্চের আরো কিছু অপশন আছে। আমরা যদি ডিসপিসিতে যাই, সো ডিসপিসিতে যাওয়ার পর এখান থেকে আমাদের লোকাল ডিস্ক এখানে আছে। এখানে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখবেন, যোগ করে আরো একটা সার্চ লোকাল। সো এই লোকাল ডিস্কের মধ্যে আপনার ফাইল নেম ধরে যদি আমি উইন্ডোজ লিখি, উইন্ডোজ লেখার সাথে সাথে আমাকে দেখাচ্ছে, আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে এখানে একটা উইন্ডোজ একটা ফোল্ডার আছে। সো এই ফোল্ডার, শুধু এই ফোল্ডার না, যে কোনো ফাইল নেম সবকিছুই, ফোল্ডার ফাইল নেম যেটাই থাকুক না কেন, আমি যদি উইন্ডোজ লিখে সার্চ করি সার্চ বারে, সো আমার কম্পিউটারে উইন্ডোজ নামে যে বিষয়গুলো আছে বা যে নেমগুলো দেওয়া আছে, ফাইল নেম হতে পারে, ফোল্ডার নেম, সবগুলো কিন্তু সে কি করবে, সার্চ করে নিয়ে এসে শো করাবে। সো এইগুলো একটা বিষয়। তো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত আমি যদি এখান থেকে লিখি সেটিংস লিখে আমি যদি সার্চ করি, সরি, সো আমার সামনে সেটিংস এর অপশনটা চলে আসলো, কম্পিউটারের যে সেটিংস। সো আমি এভাবে সার্চ করে বা এখান থেকেও আমরা ফাইন্ড এ সেটিংস, আমরা যদি বলি যে আমরা হচ্ছে ব্লুটুথ নিয়ে প্রবলেম হচ্ছে, ব্লুটুথ কি করতে যাচ্ছে, সো ব্লুটুথ লিখে যদি আমরা সার্চ করি ব্লুটুথ, সে আমাকে সার্চ বারে একটা রেজাল্ট শো করাচ্ছে। সো আমি যদি এই রেজাল্টটাতে ক্লিক করি, তো এরপরে আমরা সেটিংস অপশনে ব্লুটুথ যে সেটিংস পার্টটা আছে সে আমাকে এখানে নিয়ে চলে আসলো। এভাবে আমি আরো ডিপলি সেটিংস করতে পারি, মানে সার্চ করতে পারি, যে সার্চ করে আমি আরো কি কি বিষয় নিয়ে আমি আমার অডিও ডাইমেনশনের মধ্যে কোন কোন বিষয় হয়তো দেখা গেছে আমি বললাম যে মাউসের পার্ট যাবো, এরপরে মাউস সেটিং করবো, মাউসের পয়েন্টারটা একটু বড় করবো। তো এই সেটিং পার্টটা নিয়ে না আমরা একটু ক্লাস করবো, বিশেষ করে আমরা একটু আগে ধাপে মানে একটু পরে আর কি। তার আগে আপনাদেরকে একটু সার্চ বার সম্পর্কে কিছু নলেজ দিলাম। বিশেষ করে আমরা কয়েকটা ক্ষেত্রে সার্চ করতে পারলাম। বিশেষ করে আমরা হচ্ছে কম্পিউটারের ঠিক টাস্ক বার বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারের বাম কোণের দিকে আপনি চাইলে এখানে একটা সার্চ অপশনটা দেখতে পাবেন। দেখেন অনেক কম্পিউটারে অনেক সেটিংস এর বিষয়টা নিয়ে এই টাস্ক বারটাকে অনেকে, এই যে টাস্ক বার সেটিং, এই সেটিংসটাতে যখন আমরা ক্লিক করব, করার পর দেখেন আমরা আমাদের যে সেটিংস অপশনটা, এই যে টাস্ক বারটা, এখানে বিভিন্ন ধরনের অ্যাপস গুলোকে আমরা কি করে রেখেছি, পিন করে রেখেছি। সো এই পিন যে করে রেখেছে, যে আমাদের নিত্য প্রয়োজনে আমি যে অ্যাপস গুলোতে কাজ করবো বা আপনি কাজ করবেন সেগুলোকে পিন করে রাখবেন। সো এই পিন করার জন্য এই অপশনগুলো আসলে কোথায় থেকে আসতেছে, তো এই টাস্ক বার আইকনগুলো আমরা বটম, আমরা যদি উপরের পার্টটাকে ধরি সেটা হচ্ছে টপ, ডান পাশেরটা হচ্ছে রাইট, নিচেরটাতে বটম আর হচ্ছে লেফট। সো আমরা এখানে দেখেন যে টাস্ক বারের লোকেশন স্ক্রিনটাকে আমরা যদি নিচের দিকে রাখার যদি চেষ্টা করি, তাহলে এটা তো বটম তো ডিফল্ট ভাবে থাকে সব কম্পিউটারে। কেউ যদি মনে করে যে রাইটে রাখবো, হ্যাঁ সে চাইলে রাইট অর্থাৎ ডান পাশে রাখতে পারে। সো দেখেন আমরা এটাকে আমাদের ইজিলি ভাবে আমরা ডান পাশে রাখতে পারছি। আমরা যেটা করবো সেটা আমরা বটমই রাখার চেষ্টা করবো। সো এটাই বেস্ট হয় আর কি। কিন্তু যদি মনে হয় যে আপনার সুবিধাটা আপনার ভালো লাগার ক্ষেত্রে আপনি রাইটেও রাখতে পারেন, অথবা টপে রাখতে পারেন, অথবা লেফট রাখতে পারেন, সেই অপশনগুলো দেওয়া আছে। তো যেখানে ছিলাম আমি সার্চ বার নিয়ে আলোচনা করছি। দেখেন সার্চ বারের যে বিষয়গুলো, তাহলে আমরা তিনটা অপশন দেখলাম। প্রথমত টাস্ক বার থেকে কোনো কিছুকে সার্চ করে খুঁজে বের করা, এরপরে আমরা ডিসপিসি থেকে এখানে একটা সার্চ আইকন দেখলাম। এছাড়াও আমরা আরো কিছু অপশন সার্চ বারের মধ্যে গিয়েও আরো যে কোনো ধরনের তথ্যকে খুঁজে বের করা বা সন্ধান করার জন্য আমরা সেখান থেকেও সার্চ করে বের করে নিয়ে আসলাম। তো মূলত সার্চ বক্সের এই কাজগুলো ছিল। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। সো আশা করি সকলের কম্পিউটারে গুগল ক্রোমটা ইনস্টল করা আছে। যদি কারো কোনো কম্পিউটারে যদি গুগল ক্রোম ইনস্টল করা না থাকে, আপনি ধরেন আমি এখানে সার্চ করেই হয়তো আমার ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করতে চাচ্ছি। সো ক্রোম লিখলাম, আমরা ক্রোম লেখার পর ক্রোম ডাউনলোড, এই যে আমি একটা কিওয়ার্ড, এটা কি বলা হয় হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে যদি আমি বলি যে আমার পিসির জন্য আমি একটা ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে চাচ্ছি, সেটা ফ্রি অ্যাক্সেসটা আমার নিতে হবে বা আমি এই অ্যাপসটাকে ইনস্টল করতে চাচ্ছি। সো ডাউনলোড করার জন্য আমরা কি করলাম, প্রথমত ব্রাউজার ওপেন করলাম, করার পর আমরা যে কোনো একটা নিউ ট্যাবে এসে গুগলে সার্চ করলাম। দেখেন সার্চ করার সাথে সাথে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করলাম, তারপর যদি আমরা এন্টার প্রেস দিই, তাহলে সে কি করলো, আমাদের সার্চ রেজাল্টে সে প্রায় 10টারও বেশি ওয়েবসাইট থেকে সে দেখাচ্ছে যে ক্রোম ব্রাউজার তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। সো এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারো। সো একটু খেয়াল রাখতে হবে, যদি ডাউনলোড করার আগে খেয়াল রাখতে হবে যে এই ওয়েবসাইটটা সিকিউর কিনা বা কোনো ভাইরাস প্রোটেকশন কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা ডাউনলোড ক্রোম লিখে এখানে যে অপশনটা দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। বাংলাদেশের জন্য কোন কোন সার্চ ইঞ্জিনগুলো অ্যাভেলেবল আছে, এই যে দেখেন এখানে আপনাদের কি দেখতে পাচ্ছেন, আমরা বিং আছে, ইয়াহু আছে, ডাকডাকগো এটা আছে। তো আমরা মূলত আরও কিছু দেখছি আমাদের, যেমন বিং বলছে, বিং লিখে আমরা যদি সার্চ করি, দেখেন এটাও কিন্তু গুগলের মতো আরও একটা সার্চ ইঞ্জিন।
জি হ্যাঁ, এখান থেকেও আপনারা হচ্ছে সার্চ করে যে কোনো তথ্য নিতে পারেন। গুগলের মতো এরাও অনেক ভালো তথ্য জেনারেট করে রাখে। সো এটা একটা আছে। এরপরে আরও আছে হচ্ছে ইয়নডেক্স, চায়নাদের মেবি এটা হচ্ছে ইয়নডেক্সটা হচ্ছে চায়নাদের। সো আমি যদি চায়নাদের এটা যদি সার্চ করি, দেখেন এখানেও অনেক ইয়নডেক্সের সার্চ ইঞ্জিনটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিষয়গুলোকে খুব সহজেই খুঁজে বের করার জন্য আমরা অবশ্যই সার্চ বারগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কাজের সময়গুলোকে বাঁচাবে এবং দ্রুত কাজ করে ভালো একটা আউটপুট জেনারেট করা যাবে। জি, এর পরবর্তী বিষয় হচ্ছে ডেস্কটপ ওয়ালপেপার চেঞ্জ। দেখেন আমরা আমাদের ডেস্কটপে একটা সুন্দর ওয়ালপেপার দিয়ে রেখেছি, বাট এটা আসলে কীভাবে দিয়েছি, এইটা দেওয়ার পেছনে যে আমাদের মূলত যেটা বিষয়গুলো যে আমরা আমাদের ডেস্কটপের ওয়ালপেপারগুলোকে সুন্দর করে সাজানোর জন্য, নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, অর্থাৎ কম্পিউটারের স্ক্রিনের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ওয়ালপেপারটা সেট করে রাখি, বিভিন্ন ধরনের ওয়ালপেপার সেট করে রাখি। সো এটা ওয়ালপেপারটা সেট করার জন্য প্রথমত আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনালাইজ, যে পার্সোনালাইজে ক্লিক করবো, করার পর আপনারা চাইলে সেটিংস থেকে সার্চ করে পার্সোনালাইজ এই অপশনটা নিয়ে আসতে পারেন, বাট আমার কাছে যেটা সহজ উপায় মনে হয় আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। সো প্রথমত আমরা যে কোনো একটা ছবিকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই। সো এর জন্য আমরা প্রথমত এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার জন্য আমরা এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করে রেখেছি। বাট পিকচারটাকে সিলেক্ট করে রাখার পর আমরা এখান থেকে আমরা কোন পিকচারটাকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চাচ্ছি, সো সেটা দেখবো। সো এটার জন্য আমার মনে হচ্ছে যে এই পিকচারটা আমার কাছে ভালো লাগছে। সো আমি এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর অটোমেটিকলি সে এখান থেকে আমার ডিফল্ট উইন্ডোজ এর যে পিকচারগুলো এখানে দিয়ে রেখেছে, সো সেটা অটোমেটিকলি এখানে সেট হয়ে গেছে। সো এরপরে দেখি ঠিকঠাক মতো কিনা। আচ্ছা, চুজ এ ফিট। আচ্ছা, প্রথমত এটা আমরা কিভাবে ফিট করতে চাচ্ছি, স্ট্রেস একটা অপশন। আমি যদি ফিট দিই তাহলে দেখেন এই দুই পাশে একটু গ্যাপ থাকতেছে, বাট আমি যদি ফিল দিই তাহলে কি হলো, এই যে পুরোটা স্ক্রিন জুড়ে আসতেছে, বা স্ট্রেস দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, পুরোটা স্ক্রিন জুড়ে আসতেছে। আসলে এই যে ফিট, এই ফিট অপশনটা হচ্ছে যে আপনার পুরো স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে কতটুকু কিভাবে আসবে। বাট আমি যদি সেন্টার দিই তাহলে এই ইমেজের হাইট আর ওয়েট অনুযায়ী যতটুকু হচ্ছে মাঝখানে অথবা উপরে নিচে কিছু গ্যাপ রেখে সেন্টার হবে। তবে আপনারা যেটা করবেন, স্ট্রেস রাখাটা ভালো। ফিট দিয়ে রাখি যদি দেখেন তাহলে হয়তো আপনারা একটু দেখে গেলাম, খেয়াল করে দেখেন যে এই দুই পাশে এই ইমেজটা কি রেসপন্সিভ হচ্ছে না। রেসপন্সিভ মানে হচ্ছে দুই পাশে ফাঁকা থাকতেছে, যে ঠিকঠাক মতো চারপাশে আসতেছে না, কারণ এই ইমেজটার হাইটটাই হচ্ছে এতটুকু। সো এর জন্য আমরা অবশ্যই কি করবো, সেটিংস থেকে আমরা ফিট না দিয়ে স্ট্রেস অপশনটাতে ডিফল্টভাবে দিয়ে রাখবো। তাহলে কি হবে, আমার এই স্ক্রিনের যে ওয়ালপেপারের যে ইমেজটা সেটা সম্পূর্ণ কি আপনার সম্পূর্ণ মনিটরের স্ক্রিন অনুযায়ী সে ডিফল্টভাবে নিয়ে নেবে। সো এই কাজটা করবেন। তো এটা হলো প্রথমত যে কোনো পিকচার, যেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনাদের যে পিকচারগুলো দেওয়া আছে, অটোমেটিকলি সেই পিকচারগুলোকে নিয়ে নেওয়া হবে বা নেবে আর কি। এরপর চাচ্ছেন যে না, এই পিকচারগুলো আমার ভালো লাগতেছে না, আমি আমার ইচ্ছা মতো আমি আমার পিকচারগুলোকে ইনক্লুড করতে চাই, যে আমি একটা সুন্দর একটা ওয়ালপেপার ডাউনলোড করে রেখেছি সেটাকে ইনক্লুড করা যায়। তো সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, এই যে ব্রাউজ নামে অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমার পিকচারটা যেখানে আছে, ধরেন আমার পিকচারটা ডেস্কটপে রেখেছি, ওয়ালপেপার নামে এখানে সেট করে রেখেছি। এখান থেকে আমি আমার যে ওয়ালপেপার নামে আগে থেকে যে ডাউনলোড করা যে পিকচারটা ছিল সেটা সিলেক্ট করলাম, করার পর চুজ পিকচার এই অপশনটাতে ক্লিক করলাম। করার পর আমি যদি একটু সময় নেবেন, তা দেখেন সঙ্গে সঙ্গে এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি মিনিমাইজ করে রাখি, দেখেন আমার স্ক্রিনটাতে আমার ডেস্কটপের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হলো দুইটা প্রসেস। এরপর আমরা হচ্ছে 3 নম্বর প্রসেস, যেটা হচ্ছে ওয়ালপেপার রেখে দিয়েছি। আমরা এবার সেকেন্ড স্টেপে যে কাজটা করবো, আমরা কিছু ওয়ালপেপার ডাউনলোড করবো। এখান থেকে আমি যদি ওয়ালপেপার লিখে সার্চ করি ফর পিসি, আমার সাথে দেখেন বিভিন্ন ধরনের ওয়ালপেপারগুলো চলে আসবে। সো আপনারাও চাইলে সার্চ করে দেখতে পারেন। আমি এখান থেকে ওয়ালপেপার ফর পিসি 4K এরকম কিছু। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে ইমেজগুলো, প্রথমত আমরা ইমেজে যাবো। ইমেজে যাওয়ার পর আমি একটু সার্চ করে দেখবো যে কোন ইমেজটা আমার কাছে পছন্দ মনে হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই, আপনারাও সেই কাজটা করবেন। সো এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজগুলো আছে। আপনারা চাইলে এটা আমি বিং থেকে সার্চ করে নিয়ে এসেছি, আপনারা চাইলে এটা বিং থেকেও নিতে পারেন, গুগল থেকেও নিতে পারেন, যে কোনো মাধ্যম থেকে হলো নিতে পারেন, সমস্যা নেই। সো একই নিয়ম আর কি। সো এখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো দেওয়া আছে। তো প্রথমত আপাতত আমি এই পিকচারটা নিয়ে দেখাই আর কি। সো এটাতে ক্লিক করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, করার পর এরপরে আমরা এর উপর আইকনটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টারটা, এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব নামে অপশনটা ক্লিক করবেন। আচ্ছা, করার পর আমরা এই নিউ ট্যাবে যে ওপেন করলাম পিকচারটা, দেখেন ঠিক এমনভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এমন হতে পারে যে আরও একবার ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করা লাগতে পারে বা হতে পারে। সো আপনারা ততক্ষণ পর্যন্তই, যতক্ষণ না এরকম অপশন আসতেছে জেপিজি অপশনটা দেখাচ্ছে। কাজের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে জেপিজি আর হচ্ছে পিএনজি। তো জেপিজি আর পিএনজি হচ্ছে, পিএনজিটা সবচেয়ে বেস্ট, তবে জেপিজিটা খারাপ না, এটাও ভালো, নেওয়া যাবে। সো এরপর আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করবো, করার পর আমরা সেভ ইমেজেস নামে এই অপশনটাতে ক্লিক করবো। এরপর আমাদের দেখেন এখানে যে দেখেন .webp ওয়েব লেখাটা চলে আসতেছে। বাট আমরা কি করবো, এই ওয়েবটা নিলে আমাদের কম্পিউটার আমরা সবসময় চেষ্টা করবো যে পিএনজিটাকে নেওয়ার। সো এর জন্য আমরা প্রথমত আগে ফাইল লোকেশনটা ঠিক করে দিব, তারপর ওয়ালপেপার নামে আগে থেকে আমি ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছিলাম, আপনারা নতুন করে এই ফোল্ডারটা ক্রিয়েট করবেন। করার পর সেভ অ্যাজ টাইপ, এই যে এইটাতে এখানে দেখেন একটা ড্রপ ডাউন লিস্ট রেখেছে, এটাতে আমরা ক্লিক করলাম, করার পর অল ফাইল ক্লিক করবেন। কেন, কারণ হচ্ছে অনেকগুলো পিকচার, যেখানে সরাসরি যদি জেপিজি আর পিএনজি আসতো তাহলে আমরা এখানে অল ফাইলস করতাম না, বাট আমাদের সামনে যেহেতু WEBP এই অপশনটা আসলো, সো এই কারণে আমরা এটাকে অল ফাইল করে নিলাম। এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে দেখেন
বিভিন্ন ধরনের অপশনগুলো দেওয়া আছে। সো আমরা আপাতত পিএনজি নিতে চাচ্ছি। তো এখানে পিএনজি নামে যে কোনো একটা সিলেক্ট করবেন, করার পর এই যে ডট পিএনজির আগে থেকে যতগুলো বিষয় ছিল সবগুলো ডিলিট করে দিলাম আমরা ব্যাক স্পেস থেকে, কিবোর্ডের ব্যাক স্পেস থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা নাম দিলাম যে 1 লিখে এটাকে সেভ করলাম, বা আপনি আপনার নিজস্ব নাম দিয়ে সেভ করতে পারেন। আমি সঠিক লিখে সেভ করলাম। লেখার পর আমি এখান থেকে সেভ নামে এখানে ক্লিক করলাম। করার পর আমার ইমেজটা পিএনজি আকারে সেভ হয়ে গেছে। আমরা এটা কোথায় দেখতে পাবো? এই যে এখান থেকে শো ইন ফোল্ডার, এখান থেকেও দেখা যাবে, কিংবা আমি আমার স্ক্রিনটাকে মিনিমাইজ করে আমি যদি আমার ওয়ালপেপার নামে যে ফোল্ডারটা ছিল সেই ওয়ালপেপার ফোল্ডারটাতে দেখি, তাহলে এই ওয়ালপেপারটা এখানে চলে আসছে। তো এরপর আপনাদের কাজ হবে আপনার নিজেরাও বাসায় এভাবে প্র্যাকটিস করে করে কিছু কি করবেন, প্রথমত ওয়ালপেপার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। করার পর এরকম কিছু ওয়ালপেপার আপনারা ডাউনলোড করবেন। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেস অপশনে ক্লিক করলাম। করার পর দেখি আমার এই ওয়েবসাইটে সবগুলো WEPP লিখা আছে, ওয়েব পি লিখে। সো আমি এখান থেকে অল ফাইল করলাম। করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে অপশনটাতে ক্লিক করার পর আমার এখানে অপশনগুলো দেখাচ্ছে না। কেন? কারণ এখান থেকে আমি অল ফাইলস অপশনটা ক্লিক করি। হ্যাঁ, এবার দেখাচ্ছে। করার পর এখান থেকে আমি আবারও পিএনজি অপশনটাতে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি ব্যাক স্পেস দিয়ে কিবোর্ড থেকে সবগুলো মুছে ফেলে সজীব 1 লিখে এবার আমি হচ্ছে 2 লিখলাম। সো রিলেভেন্ট নামের মধ্যে আমরা মনে করি যে এরকম করে আমরা কিছু নাম দিই, রিনেম করলাম। আমরা গত ক্লাসে রিনেম শিখেছিলাম, যেমন লিখলাম যে ওয়াল 1 মানে ওয়ালপেপার 1, এটা আমরা 2 লিখি, 2 ওয়াল লিখে আমরা হাইপেন দিয়ে 2 লিখলাম। সো এইটা যদি 2 হয় তাহলে আমরা এটাকে 3 করব। সো এখানে এসে আমরা ওয়াল লিখে হাইপেন দিয়ে আমি যদি 3 লিখি, লেখার পর আমি আবার সেভ করলাম। সো আমার 3টা ইমেজ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কোথায়? এই যে ওয়ালপেপার। ইন্টারনেট ব্রাউজার থেকে, অর্থাৎ গুগল থেকে কিংবা হচ্ছে কোনো সার্চ ইঞ্জিন থেকে আমরা কোনো একটা ইমেজকে কীভাবে ডাউনলোড করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, এটা বর্তমানে আরও বেশি জনপ্রিয়। সো এটার স্লাইডের আকারে যে একঘেয়েমি একটা ওয়ালপেপার সবসময় থাকবে না, এটাও না, আরও সুন্দর করা যায়। সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, স্লাইড আকারে যদি কোনো কিছু শো করাচ্ছেন, কোনো একটা ফোল্ডার থেকে অনেকগুলো পিকচারকে স্লাইড আকারে শো করাতে চান, এইটা অ্যাডভান্স লেভেলে আমরা এটা শেখাচ্ছি। মজার বিষয় সেটা হলো যে পিকচারটাকে ক্লিক সিলেক্ট করে, বা পিকচারে এখানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের এখান থেকে সিলেক্ট করে আপনি কি করবেন, স্লাইড শো এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এরপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু ব্রাউজ নামে অপশনটাতে ক্লিক, অর্থাৎ ওয়ালপেপার ফোল্ডারটা, এই যে চুজ দিস ফোল্ডার। সো এখান থেকে আমরা ওয়ালপেপার ফোল্ডারটা থেকে সিলেক্ট করলাম। করার পর চুজ দিস ফোল্ডারে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন চেঞ্জ পিকচার এভরি, কত সময়ের মধ্যে আমার এই পিকচারটা চেঞ্জ হবে দ্রুত। সো আমি এটা আপাতত 1 মিনিট দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এটা যা আছে ডিফল্টভাবে তাই রাখবেন। এটা তো বলছি যে চুজ এ ফিট, স্ট্রেস রাখবেন। রাখার পর আপনারা যদি একটু ব্যাকে আসেন, আমরা যদি একটু 1 মিনিট একটু অপেক্ষা করি, দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন আশা করি অটোমেটিকলি 1 মিনিটের মধ্যে স্লাইডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা কীভাবে একটা স্ক্রিনশট নিতে হয়, সেটা হচ্ছে ব্রাউজারে স্নিপিং টুলসের মাধ্যমে বা লাইট শটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো লাইট শট কীভাবে ইনস্টল করে সেগুলোকে যে কোনো জায়গাতে যতটুকু অংশ স্ক্রিনশট নিতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।